নমস্কার, আমি কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী হ্যালো ডক্টরের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমার সাথে উপস্থিত আছেন ডক্টর সঞ্জীব পাত্র, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, দিশান হসপিটাল, কলকাতা। নমস্কার। আমরা প্রথম পর্বের অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাই দ্বিতীয় পর্বে একই বিষয়বস্তু নিয়ে ফেরত এসেছি। আগের বারের মতো এবারের বিষয়বস্তু হৃদয় অর্থাৎ হার্ট। দর্শক বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, পরপর দুটো পর্বে একই বিষয়বস্তু কেন? এর যথেষ্ট কারণ রয়েছে। ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতবর্ষে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় হৃদয়জনিত রোগে মৃত্যুর হার অনেক বেশি। পরিসংখ্যান বলছে ভারতে মৃত্যু হারের 20% হয় হার্ট ডিজিজ থেকে। তাই আগামী দিনে আমাদের অনেক সচেতন হতে হবে, আমাদের আগামী প্রজন্মকে সচেতনভাবে বাঁচতে শেখাতে হবে। তাই এবারের বিষয়বস্তু হার্ট। আগেরবার আমার কাছে অনেক প্রশ্ন এসেছিল, তার থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা তুলে ধরেছিলাম প্রথম এপিসোডটি। এবারেও ঠিক তাই করছি। আমার কাছে যে প্রশ্নগুলি এসেছে তার থেকে বাছাই করা প্রশ্ন আমি স্যারের কাছে তুলে ধরব, যার উত্তরগুলো পেয়ে গেলে আপনারা যারা হার্ট ডিজিজে বা বিভিন্ন হার্টের প্রবলেমে ভুগছেন তারা উপকার পাবেন। স্যার, আমি ডিরেক্ট প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হুগলি শ্রীরামপুর থেকে স্বপন দাস পাঠিয়েছেন। তার প্রশ্ন, অনেকেই এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টিকে সমার্থক হিসাবে বলে থাকেন, দুটো তো এক নয়, এই দুটো টার্মোলজি সম্পর্কে যদি ব্রিফলি বলেন। অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি শব্দ দুটো লাগে কাছাকাছি, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য। অ্যাঞ্জিওগ্রাফি হলো একটা টেস্ট, যেটা বেসিক্যালি হচ্ছে ওটা আমাদের যে হার্টের নাড়িগুলো আছে তার মধ্যে আমরা একটা ডাই পুশ করে, যেটাকে বলি আমরা কন্ট্রাস্ট, সেটা দিয়ে আমরা একটা স্পেশালাইজড এক্স রে মেশিনে ছবি তুলি, যেটাকে আমরা বলি ক্যাথল্যাব। তো এটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি। অ্যাঞ্জিওগ্রাফিতে কী জন্য করি আমরা? দেখার জন্য আমাদের ধমনীতে, হার্টের ধমনীতে কত পার্সেন্ট ব্লকেজের ডেভেলপমেন্ট হয়েছে। এবার আমরা জানতে পারলাম ব্লকেজ আফটার অ্যাঞ্জিওগ্রাফি, এটা টেস্ট হয়ে গেল। তারপরে ধরুন আমরা পেশেন্টের দেখা গেল ব্লকেজ একটা ভালো রকম আছে একটা নাড়িতে, তার চিকিৎসা করতে হবে। কী চিকিৎসা? মেডিসিন তো আছে, এবার তার সঙ্গে আমরা অনেক সময় দুটো পদ্ধতি রেকমেন্ড করি। একটাকে আমরা বলি বাইপাস সার্জারি, আর একটাকে বলি আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি। সো অ্যাঞ্জিওপ্লাস্টি, সেই প্লাস্টি মানে, প্লাস্টি হচ্ছে, আগে ছিল গ্রাফি, এখন হলো প্লাস্টি। হোয়াট ইজ প্লাস্টি? প্লাস্টি মিনস উই আর চেঞ্জিং সামথিং। তো এটা কি করি আমরা অ্যাঞ্জিওগ্রাফিতে আমরা হার্টের নাড়ির মধ্যে একদম ভেতরে যাই না। অ্যাঞ্জিওপ্লাস্টিতে আমরা হার্টের নাড়ির মধ্যে একটা পাতলা তার নিয়ে যাই, মেটালিক তার। এই তারের ওপর দিয়ে আমরা একটা বেলুন নিয়ে যাই, সেই বেলুনটা দিয়ে আমরা যেখানে ব্লকেজটা আছে সেটাকে আমরা জায়গা করে নিই, ব্লকেজটাকে আমাদের সরিয়ে দিই, জায়গা তৈরি হলো। তারপরে সেখানে অনেক সময় আমরা একটা মেটালিক জালির মতো জিনিস, যেটাকে আমরা বলি স্টেন্ট, সেই স্টেন্ট লাগানো হয়। সো এই পদ্ধতি, এটা হচ্ছে ট্রিটমেন্ট। সো এটা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি। তাহলে কি হলো? অ্যাঞ্জিওগ্রাফি হলো টেস্ট, আর আরেকটা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি, যেটা হলো ট্রিটমেন্ট। আর ট্রিটমেন্ট হার্টের নাড়ির মধ্যে যে ব্লকেজ, তার ট্রিটমেন্ট। আমার মনে হয় আমি এটা বলতে পেরেছি ঠিক করে। একদম। তাহলে আপনারা বুঝে গেলেন এনজিওগ্রাফি আর এনজিওপ্লাস্টির পার্থক্যটা কোথায়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হলো, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে তার হার্টের অসুখ করেছে, কিভাবে নিজেকে হার্টের রোগ থেকে দূরে রাখা যায়? প্রশ্নটি পাঠিয়েছেন মীর ওয়াসিম আলী, বেকবাগান থেকে। এই প্রশ্নটি একটা বড়, মানে ওনার প্রথম পার্টটা হচ্ছে কি করে বুঝবে যে হার্টের রোগ হয়েছে। সুতরাং আমি এখন এই প্রথম পার্টটার অ্যান্সার দিচ্ছি। আই থিঙ্ক অন্য কোশ্চেন আছে যেখানে আমরা নেক্সট এই পার্টটার অ্যান্সার দেব। একদম। তো প্রথম পার্টটা হচ্ছে যে কি করে বুঝবো আমার হার্টের রোগ হয়েছে। দেখুন, আমাদের প্রথমে জানতে হবে হার্টের রোগের কি কি উপসর্গ, মানে সিমটম একটা লোক ফিল করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে পেশেন্ট হাঁটছি, আমরা আগে যেটা হাঁটলে কোনো কষ্ট হতো না, এখন সেই হাঁটাতে আমাকে থামতে হচ্ছে। থামছি কেন? বুকে একটা চাপ লাগছে। এই চাপটা অনেক সময় হয় কিন্তু বুকের মাঝখানে। অনেক সময় দেখা যায় যে বুকের চাপ প্লাস গলাটা যেমন কেউ টিপে ধরছে। এই ধরনের সিমটমকে আমরা বলি অ্যাঞ্জাইনা। থামলো সে,
কিছুক্ষণ থামার পরে একটু ঠিক হলো, আবার হাঁটতে পারবো। এবার এই একটা উপসর্গ। সেকেন্ড উপসর্গ হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা খাবার খাওয়ার পরে, ভরপেট খাবার খেলাম, তখন একটা অস্বস্তি হচ্ছে, ঘাম হচ্ছে। এটাও এক ধরনের অ্যানজাইনা, যেটা খাবার খাওয়ার পরে হয়। আমরা অনেক সময় সেটাকে গ্যাস বলে ভুল করি, কিন্তু সেটা নয়। মনে রাখতে হবে, আমাদের হৃদয় আর আমাদের পাকস্থলী তার পাশাপাশি ভাই ভাই। একের যে প্রবলেমে অন্য মনে হতে পারে অন্যের প্রবলেম। সুতরাং এই একটা পদ্ধতি যে ইনডাইজেশন, এক্সেসিভ গ্যাস বা খাওয়ার পরে কষ্ট, সেটা কিন্তু হার্টের উপসর্গ হতে পারে। সেকেন্ড, একটা বললাম বুকের চাপ, আর একটা হলো আপনার ইনডাইজেশন বা গ্যাসের সিমটম। তার হচ্ছে শ্বাসকষ্ট। অনেক পেশেন্টের যেমন ডায়াবেটিস, তাদের অনেক সময় বুকে ব্যথা নাও হতে পারে, কিন্তু তারা চলতে গিয়ে বা সিঁড়ি চড়তে গিয়ে বুঝতে মনে হয় যেন শ্বাসকষ্ট হচ্ছে, থামতে হবে। এই শ্বাসকষ্টটা অনেক সময় হার্টের রোগের উপসর্গ হিসাবে প্রকাশ পায়। ফোর্থ হার্টের রোগের হচ্ছে হঠাৎ করে গিয়ে বেহুশ হয়ে যাওয়া, হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললো। এই হঠাৎ করে জ্ঞান হারানো একটা হতে পারে মাথা স্ট্রোক, এটা আমরা বলি সেরিব্রাল স্ট্রোক। আর একটা অনেক সময় হার্টবিট স্লো হয়ে যাওয়ার জন্য হয়, যে জন্য আমরা পেসমেকার রেকমেন্ড করি। সুতরাং হঠাৎ করে কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলাটাও একটা হার্টের উপসর্গ হতে পারে। হঠাৎ করে হার্টবিট খুব ফাস্ট মনে হচ্ছে, বুক ধড়ফড় করছে, সেটাও কিন্তু একটা হার্টের রোগের উপসর্গ। সুতরাং হঠাৎ করে আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে বসে যাব, চোখের সামনে অন্ধকার মতো হয়ে আসছে, সেটাও কিন্তু হার্টের রোগের উপসর্গের মধ্যে পড়ে। অনেক সময় দেখা যায় বুকের ব্যথা হার্টের বাঁ দিকে এইভাবে যেতে পারে, বলতে পারে যে আমার না ব্যথাটা আস্তে আস্তে হার্টের এই দিকে যাচ্ছে, এই ধরনের উপসর্গ কিন্তু অনেক সময় হার্টের জন্য হতে পারে। অনেক সময় হতে পারে যেহেতু আপনার সার্ভাইকাল যদি থাকে স্পন্ডিলাইসিস, কিন্তু এই ধরনের সিমটম অনেক সময় হার্টের রোগের উপসর্গ, যখন যেটা বুকের মাঝখানে চাপের সঙ্গে জড়িত থাকে। মনে রাখবেন, হার্টের ব্যথা কিন্তু মোস্ট কমনলি কিন্তু মাঝখানে হয়, বাঁ দিকে নয়। কখনো কখনো ডান দিকেও হতে পারে, বাঁ দিকেও হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বুকের ব্যথাটা ফিল করে বুকের মাঝখানে। তো এই কতগুলো উপসর্গ মোটামুটি একটা হার্টের রোগের জন্য হতে পারে। কখনো গ্যাস ভেবে এগুলোকে আপনারা উপেক্ষা করবেন না। পেশেন্টের যদি ঘাম হয় কষ্টের সঙ্গে, তাহলে কিন্তু হার্টের রোগের হওয়ার চান্স অনেক বেশি। নর্মাল গ্যাসে ঘাম হবে না, মাথায় ছোট ছোট ঘামের ফোঁটা আর কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট যেখানে ইসিজি হয় সেখানে ইসিজিটা করুন। আমরা ইসিজি দেখে বুঝতে পারি যে এই লোকের হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। যদি ইসিজি না করান আমরা বুঝতে পারবো না। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে যারা 8 ঘন্টা 12 ঘন্টা হার্টের কষ্ট হওয়ার পরে আসে। অনেক সময় তখন কিন্তু চিকিৎসা করার মেন টাইমটা হচ্ছে হার্টের বুকে কষ্ট হওয়ার 1-2 ঘন্টার মধ্যে। তাতে কিন্তু হার্টের কোনো অসুবিধা হয় না। কিছু লোকের জানে, বিখ্যাত লোকের হার্টের বুকে ব্যথা হয়, তার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে এবং হার্টের ঠিক আছে। কেন? কারণ তারা তাড়াতাড়ি চিকিৎসা পেয়েছে। কিছু আমাদের সিনেমায় হিরো, আমি নাম বলছি না, আমি পার্টিকুলারলি তাদের আমি অ্যাঞ্জিও সিটি দেখেছি। তো তাদের হার্ট অ্যাটাক হয়েছে শুটিং করতে গিয়ে, এবং আগে সিগারেট খেত, সে এখন সিগারেট খায় না। তো তাকে সঙ্গে সঙ্গে হার্টের ওই নাড়ির ট্রিটমেন্ট করা হয়েছে এবং সে তার পুরো হার্ট ঠিক আছে। এবং তো তাড়াতাড়ি চিকিৎসা করাটা খুব দরকার, এবং তাড়াতাড়ি চিকিৎসা করতে গেলে তাড়াতাড়ি বুঝতে হবে কিছুটা আমার সঙ্গে প্রবলেম হচ্ছে। সুতরাং ইমিডিয়েট অ্যাটেনশন, একটা ইসিজি করান, নিয়ারেস্ট নার্সিংহোম বা ডাক্তার চেম্বারে গিয়ে দেখান, তাতে আপনারই লাভ। বেশি রেখে আর একটু দেখি, গ্যাসের ওষুধ খাই, এটা করে সময় নষ্ট করা আমার মনে হয় ঠিক না। শুনলেন, নিজেদের ডাক্তারি নিজেরা কখনোই করবেন না। একটু বুক ধড়ফড়, ঘাম, নিজেদের মনে হবে যে গ্যাস হচ্ছে, কোনো বন্ধুর পরামর্শে 2-1টা ট্যাবলেট খেয়ে নিলেন, ঘরে থেকে গেলেন, একদমই করবেন না। সত্বর গিয়ে ডাক্তারের পরামর্শ নিন, নিজের সামনের স্বাস্থ্যকেন্দ্রে বা কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। সুস্থ থাকুন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দক্ষিণ দিনাজপুর থেকে দীপান্বিতা দেবনাথ, তিনি জানতে চেয়েছেন,
ফ্যামিলি হিস্ট্রি, হেরিডিটি, জিন কতটা হার্টের অসুখ টেনে আনে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। দেখুন, দেখা গেছে যে আমরা বলি যে একটা নিশ্চয়ই একটা ফ্যামিলি হিস্ট্রি আমরা নিই, আপনার বাবা বা মায়ের কোনো হার্ট অ্যাটাক হয়েছিল বা ভাইয়ের, তো এটা দেখা গেছে যে এটা কিন্তু মেন নয় কম্পোনেন্ট। এটার পার্সেন্টেজ হিসেবে যদি আমি বলি মেবি less than 10%। সো ফ্যামিলি হিস্ট্রি মানে নয় যে ফ্যামিলি হিস্ট্রি নেই, আমার নেই বলে আমার কিছু হবে না। সুতরাং এটা এখন আমরা দেখছি যে মেন কম্পোনেন্ট কিন্তু আমাদের যেটা এনভায়রনমেন্ট চেঞ্জ, আমাদের যে একটা যে রুরাল টু আরবান যে একটা সোসাইটি চেঞ্জ হয়েছে সে একটা ফ্যাক্টর, স্ট্রেস, স্ট্রেস। এবং আমাদের লাইফস্টাইলে চেঞ্জ হয়েছে। আগে আমরা মাঠে ঘাটে কাজ করতাম, চাষ করতাম, এখন আমরা চাকরি করি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমাদের যে এই চেঞ্জ হয়েছে সিচুয়েশনটা, এটাও রেসপন্সিবল ফর আমাদের এই হার্টের রোগ হওয়ার জন্য। মানে গতিময় জীবন আর কি। ইয়েস, মানে আগে আমাদের আমরা প্রচুর অ্যাক্টিভিটি থাকতো, লোকের প্রচুর খাটতে হতো তাকে, কিন্তু এখন আমাদের লাইফ অনেকটা মানে আমরা ঘরে চেয়ারে বসে থাকি, বসে কাজ টিভি করছি। দেখি, এবং টিভি দেখাটা ঘন্টা পর ঘন্টা সিরিয়াল দেখি, এগুলো খুব ব্যাড ফর হেলথ। একটু আমাদের অ্যাক্টিভিটিটা কমে গেলে শরীর বুঝতে পারে না, কিন্তু আমার অ্যাক্টিভিটি কমে গেছে। শরীর ভাবে যে আমার চলছে অ্যাক্টিভিটি, শরীর জমা করে চারদিক থেকে কোলেস্টেরল হ্যান ত্যান। তো এই এক্সট্রা জিনিসগুলো তো খরচ হচ্ছে না, সেটা জমা হচ্ছে। লিভারে জমা হলে বলি ফ্যাটি লিভার, হার্টের নাড়িতে জমা হলে হয় হার্ট অ্যাটাক, ব্রেনে হলে হয় স্ট্রোক। সুতরাং আমরা জমানোটাকে কমাতে হবে, খরচা করতে হবে। খরচা কিভাবে করব? পরিশ্রম। পুরুলিয়া মানবাজার থেকে মনীষা পাত্র, তিনি জানতে চেয়েছেন, ধরুন একজন রোগীর চিকিৎসা আপনি সঠিকভাবে করে বুঝতে পারলেন যে তার কঠিন অসুখ, সেটা রোগীকে জানালেন, শুনে রোগী অসুস্থ, খারাপ হৃদয় ভারাক্রান্ত হলো কষ্টে। হার্ট অর্থাৎ হৃদযন্ত্রের চিকিৎসা ও হৃদয়ের চিকিৎসা কি করে করেন, কিভাবে সামলান দুই হৃদয়ের সারানো? দেখুন, আমরা ডাক্তার, কিন্তু আমরা একটা হিউম্যান বিং, আমরা একটা মানুষ। তো আমরা যেটা করি এটা হচ্ছে যে আমরা এটাকে প্রত্যেকটা রোগীকে জানানো দরকার আছে, কিন্তু আমরা একবারে বলি না। উই অ্যাপ্লাই স্টেপ লেটার, মানে একটা সিঁড়িতে আমরা একটা ধাপে ধাপে উঠবো। প্রথমে আমরা বলবো যে একটু আছে প্রবলেম, আমরা দেখছি, চিকিৎসা করছি, সিমটম, তারপর একটু একটু করে তাকে ইনফরমেশন দেবো কীভাবে থাকতে হবে। তো ব্যাপারটা কি আছে, একসঙ্গে পেশেন্টকে না বলে তাকে তুমি আস্তে আস্তে বোঝাও। এবার তার সঙ্গে তাকে এটাও বোঝাও যে তোমার এর থেকে বাঁচার রাস্তা কি কি আছে। সুতরাং ওকে বলতে হবে যে তোমার একটা তুমি জায়গা যেতে পারবে, ঠিক আছে তোমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, কিন্তু আমরা তোমাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারি যেখানে তুমি মোটামুটি ঠিক থাকবে। এবার কিছু কেসে যেখানে আমরা বুঝতে পারি যে এই থেরাপিতে পেশেন্টের ভালো হয়ে যাবে, কঠিন রোগ আছে কি আছে, পেশেন্টের তারপর ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাবে, সেখানে আমরা কিন্তু পেশেন্টকে অতটা ভয় দেখাই না। আমরা বাড়ির লোককে জানিয়ে রাখি যে সিচুয়েশন আছে, এই প্রবলেম আছে, আমরা দেখছি আমরা বেস্ট পসিবল যেটা আমরা আউটকাম পেতে পারি, বাই ওষুধ, বাই অপারেশন, বা যাই হোক না কেন। সুতরাং আমাদের যেটা দেখতে হবে যে রুগীকে হঠাৎ করে বলে দেওয়া আপনার এটা হয়েছে, আপনি এটা হবে, সেটা না বলে দিয়ে আপনাকে আস্তে আস্তে কথা বলো, ওভার দ্য টাইম তাকে হিন্ট দিয়ে যে ঠিক আছে আপনার এইটা প্রবলেম আছে, আপনার এটা করলে এটা করতে হবে, এখন এটা করবেন না এখন। তারপর আমরা ওষুধে দেখছি আপনি কীরকম থাকেন, তারপরে আপনি রেগুলার এসে দেখাবেন। তো গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে তাকে সেন্সিটাইজ করি এবং বোঝাই, এবং তাকে এবার ধরুন তার সঙ্গে সেই যখন আসে আমাদের কাছে, ওরকম যদি আরও 2-4টে পেশেন্ট আসে যারা ভালো আছে, তাদের দেখে হচ্ছে অনুপ্রাণিত হবে যে না ওরও তো তাই আছে, ও তো ঠিক আছে এখন। সুতরাং এই গ্রুপে যদি কাউকে দেখানো যায় সেটা খুব ভালো, এটাকে আমরা গ্রুপ থেরাপি বলি। যে তুমি একা নও, তোমার সঙ্গে এরকম লোক অনেক আছে, এবং এটা নয় যে তোমার কোনো আশার আলো নেই। প্রচুর আছে যারা এই ধরনের জিনিস নিয়েও তারা অনেকদিন বেঁচে আছে। তো আমরা সেভাবে একটা ইস কাইন্ড অফ এ রিলেভেশন, গ্র্যাজুয়াল, একসঙ্গে হঠাৎ করে বলে দেওয়া নাচে আস্তে আস্তে ব্যাপারটাকে প্রকাশ করা। তার মানে মনের জোরটাকে বাড়াতে হবে। আর যদি আপনারা একটু বলো, একটু বুঝুক, টাইম দাও, ধীরে তাকে ব্যাপারটা ডাইজেশন করতে, যে ব্যাপারটা সেটা বুঝতে, যে সে আস্তে 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 গ্র্যাজুয়ালি ওভার দ্য টাইম সেটা মানে ঠিক হতে শুরু করে আর কি। মানে যদি বোঝেন যে ওটা ঠিক হয়ে যাবে, তাহলে হয়তো ওকে বলা হয় না। মানসিক জোরটা, মনের জোরটা খুব দরকার আমাদের পক্ষে, আমাদের পেশেন্টের মোরাল বুস্টারটা খুব দরকার। পেশেন্ট নিরাশ হয়ে গেলে কিন্তু অনেক সময় ফল ভালো হয় না। মেন্টাল একটা পাওয়ার আছে, অনেক পেশেন্ট কিন্তু মানসিক জোরও ঠিক হতে পারে।
এটা যে পেশেন্ট ভেন্টিলেটরে আছে, ভেন্টিলেটর থেকে বের করতে হবে, তার মধ্যে অনেক ফ্যাক্টর আছে, কিন্তু মেন্টাল পাওয়ার, এটা আমরা করোনা প্যান্ডেমিকের সময় পেয়েছি। যারা মনের জোর হারায়নি তারা বেরিয়ে গেছে ভেন্টিলেটর থেকে। তো মানসিক জোর দরকার, ঠিক নিরাশ কথা। হওয়ার কোনো দরকার নেই। একদম স্যার ঠিক কথা বললেন। এখানে আমার একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। আমেরিকার একদল বিজ্ঞানী একবার মানুষের মনের জোর কেমন তা পরীক্ষা করার জন্য একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন অপরাধীকে তার উপর পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তাকে বলা হলো যে তাকে অ্যাকচুয়ালি আগে ছিল যে আমেরিকা যেরকম হয় আর কি, যে ইঞ্জেকশন দিয়ে মারা হবে। তো তাকে বলা হলো যে না, তার চোখ মুখ হাত বেঁধে দিয়ে তাকে বলা হলো যে তোমাকে সাপের কামড় দিয়ে মারা হবে আর কি, সাপের কামড়ে। তো তাকে সাপের কামড় দেওয়াই হয়নি, তাকে জাস্ট দুটো পিন নিয়ে পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ও মারা যায়। পরে পরীক্ষা করে দেখা যায় যে তার ব্লাডের মধ্যে সাপের বিষ আছে, এবং এটা কিন্তু সত্যি। ও মানসিকভাবে ভেবেই নিয়েছিল কোনো একটা বিষাক্ত সাপ, যেরকম ব্ল্যাক মাম্বা বা এই জাতীয় কোনো একটা বিষাক্ত সাপ আমাকে হয়তো কামড়াবে। তার জন্য তার শরীরের মধ্যে ওই বিষটা উৎপন্ন হতে শুরু করেছে। এটা কিন্তু কোনো গল্প কথা নয়, এটা মানুষের মানসিক জোর বোঝানোর জন্য। যেমন আমরা জানি যে সাপের কামড়ে ম্যাক্সিমাম মানুষ মারা যান কিন্তু হার্ট ফেল করে, তাই তো স্যার? এটা দেখুন, এটা আমি বলছি, এটা কিন্তু যেটা হয় আমাদের কিছু হরমোন বেরোয়। হ্যাঁ। তারা স্টেডিয়াম অনেক সময় উত্তেজনাতে শুনেছেন যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, কেউ ফুটবল ম্যাচ জিতেছে, তার কোনো একটা সাপোর্টার হঠাৎ করে স্টেডিয়ামে হয়ে গেল। তো হঠাৎ করে কোনো স্টিমুলেশন এমন হলো যেটা মানে শুনলেন কোনো কারো মৃত্যু সংবাদ আপনার কোনো পরিচিত কোনো কাছে, এবং সেই শকটা আপনি নিতে পারলেন না। বডি কিছু হরমোনস বের করে যারা আপনার হার্টটাকে বন্ধ করে দিতে পারে। সুতরাং এটা একটা মানে ইম্পর্টেন্ট। এবং যখন একটা কোনো আপনি দেখেছেন কিনা জানি না, অনেক সময় কোনো হরিণ বা যদি থাকে, যদি বাঘ অ্যাটাক করে, অনেক হরিণ কিন্তু ছুটে বেরোতে পারে না, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে। ওরা এতটাই শকড হয়ে যায় যে ওদের বডি সিস্টেম এমন কিছু বেরোয় দিয়ে মানে ওই কাজ করে না। পালাবো সেটাই থাকে না, জাস্ট ওখানে দাঁড়িয়ে থাকলো, বাঘ এসে অ্যাটাক করলো। তো এটাকে একটা ফিয়ার ইন্ডিউসড একটা বডিতে এমন সিস্টেম হয় যে আমরা ওই যে বডি সিস্টেমগুলোর উপর বডি কিছু সিস্টেম শাটডাউন হয়ে যায়। ডক্টর সঞ্জীব পাত্রর সাথে কথোপকথন কিন্তু এখানেই শেষ নয়। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি রয়েছে তার উত্তরও। আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসব ঠিক পরের পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে প্রেস করুন।